আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামের সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়ের আজকের লেকচারে। আজকে আমি আপনাদের সাথে রয়েছি আকিফ মাসুমি। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার পড়াশোনা শেষ করেছি। তো আজকে আমাদের লেকচার পর্বে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি প্রশ্ন বিগত বছরে দেখা গিয়েছে, এবং সেই সাপেক্ষে আজকে আমাদের আলোচনার টপিকটি নির্ধারণ করা হয়েছে। সুতরাং আর কালক্ষেপণ না করে সরাসরি আমরা দেখে নেই আজকে আমাদের লেকচারের টপিকগুলো কি কি। আজকে আমাদের লেকচারের টপিকগুলো হচ্ছে বাংলা সাহিত্য, শিল্প সংস্কৃতি, বাংলাদেশের বিখ্যাত ব্যক্তিত্ব, ঐতিহাসিক স্থান এবং দর্শনীয় স্থাপনা। আমরা আজকে এই বিষয়গুলো আলোচনা করব। আপনারা টপিক দেখেই বুঝতে পারছেন আসলে বাংলা সাহিত্য কেন্দ্রিক অনেকগুলো প্রশ্ন আমাদের বিগত বছরগুলোতে চলে আসে। একই সাথে বাংলাদেশের বিদ্যমান শিল্প সংস্কৃতি, বাংলাদেশের বিখ্যাত ব্যক্তিত্ব যে প্রশ্নটি দেখা যাচ্ছে, এখানে আমরা খ্যাতিমান রাজনীতিবিদ সম্পর্কে জানবো, খ্যাতিমান সাধক সম্পর্কে জানবো, খ্যাতিমান দার্শনিক কিংবা খ্যাতিমান চিত্রকর্ম বা চিত্রশিল্পী সম্পর্কে আমরা জানবো, এবং একই সাথে পরবর্তীতে ঐতিহাসিক স্থান এবং দর্শনীয় স্থাপনা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। সুতরাং আমরা সরাসরি আমাদের লেকচারের প্রথম স্লাইডটিতে চলে যাই। আমরা প্রথমে যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাংলা সাহিত্য এবং বাংলা সাহিত্যের যে আলোচনা, সেই আলোচনার সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হচ্ছে চর্যাপদ। চর্যাপদকে বলা হয় বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন, এবং চর্যাপদের অনেকগুলো লিপি রয়েছে যেগুলো অনেক প্রাচীন লিপি এবং সেগুলোকে অনেক কষ্ট করে উদ্ঘাটন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে যে চর্যাপদের যে বিভিন্ন লিপি যেগুলো উদ্ধার করা হয়েছে সেই লিপিগুলো। তো আমরা এখানে যে তথ্য কণিকাগুলো সন্নিবেশিত করেছি সেই তথ্য কণিকাগুলো নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ, যেটি কিছুক্ষণ আগেই বলা হয়েছে। এর পরবর্তীতে আমরা যেটি দেখব চর্যাপদ ক্ষেত্রে এই চর্যাপদ যে শব্দটি, এই শব্দটির একটি বিভাজন করাও ইম্পর্টেন্ট। চর্য শব্দের অর্থ হচ্ছে আচরণ, এবং এই চর্যাপদ যেটি সেটিকে বলা হয় বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত। এবং একটু বলে রাখা দরকার, যেটি এখানে উল্লেখ নেই, সেটি হচ্ছে যে চর্যাপদের মূল নাম কিন্তু চর্যাপদ নয়। চর্যাপদের মূল নাম যেটি, সেই ভাষা অনুসারে এর নামটি হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয়। এটি হচ্ছে চর্যাপদের মূল নাম। আমি আবারও বলছি, চর্যাপদের মূল নামটি হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয়। তো চর্যাপদ আবিষ্কৃত হয় নেপালের রাজদরবার থেকে 1907 সালে। এটি খুবই গুরুত্বপূর্ণ, এবং একটু জেনে নেওয়া দরকার যে চর্যাপদের যে পুঁথিগুলো সেগুলো কিন্তু বই আকারে প্রকাশ হয় আরো পরে, এবং যেটি আমরা জানতে পারি সেটা হচ্ছে চর্যাপদের যে পুঁথিগুলো সেগুলো বই আকারে প্রকাশ পায় 1916 সালে, এবং সেটি প্রকাশ পায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। আপনারা দ্বিতীয় আর একটি ছবি দেখতে পাচ্ছেন যেখানে এই মানুষটি হচ্ছে চর্যাপদের আবিষ্কারক ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। তার সম্পর্কে আমরা আলাদাভাবে একটু জানবো। তার আগে একটু জেনে নেই চর্যাপদ সম্পর্কিত অন্যান্য মতামতগুলো। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের সময়কালটি হচ্ছে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ, এবং এই একটি সময়কাল বা এই একটি মতামত নিয়ে আসলে আলোচনা হয়নি। আরো কিছু মতামত এসেছে, যার মধ্যে একটি মতামত এখন উল্লেখ করে নেই, কিন্তু আমি উল্লেখ করি আমার বক্তব্যে। সেটি হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদের যে রচনাকাল সেটি হচ্ছে 950 থেকে 1200 খ্রিস্টাব্দ। অর্থাৎ চর্যাপদের সময়কালের ব্যাপ্তি নিয়ে অনেক বেশি মতভেদ রয়েছে। চর্যাপদের যেই পদকর্তা, অর্থাৎ যারা কিনা চর্যাপদের বিভিন্ন পদের সমন্বয়ক হিসেবে ছিলেন, সেই পদকর্তা হিসেবে 23 জন, মতান্তরে 24 জনের পরিচয় পাওয়া যায়। অর্থাৎ এই 23 জন অথবা 24 জন তারা সবাই মিলে এই চর্যাপদের যে পদগুলো সেই পদগুলো রচনা করেন, এবং চর্যাপদের সবচেয়ে বেশি পদের রচয়িতা যিনি, তার নাম হচ্ছে কান্নপা। এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীনতম যিনি চর্যাকার বলতে তাদেরকেই বোঝানো হয় যারা চর্যাপদের পদবিন্যাস বা পদ সমন্বয় করেন। সেই প্রাচীনতম চর্যাকারের নাম হচ্ছে শবরপা, যার সময় বা যার জীবনকাল ছিল 680 থেকে 760 খ্রিস্টাব্দ। এছাড়া সংখ্যাধিক্যে চর্যাগীতির দ্বিতীয় কবি যিনি, তার নাম হচ্ছে ভুসুকুপা। অর্থাৎ সব থেকে বেশি পদ রচনা করেছেন তার মধ্যে দ্বিতীয় যিনি সব থেকে বেশি পদ, প্রথম তো কান্নপা এবং দ্বিতীয় হচ্ছে ভুসুকুপা। এখানে লেখা আছে সংখ্যাধিক্যে চর্যাপদের দ্বিতীয় কবি ভুসুকুপা। চর্যাপদের যিনি প্রথম পদটির রচয়িতা, এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, যেটি এখন উল্লেখ নেই, কিন্তু আমি এটি বক্তব্য উল্লেখ করছি, যেটি খুবই গুরুত্বপূর্ণ, যে চর্যাপদের প্রথম পদটির রচয়িতা যিনি, তার নাম হচ্ছে লুইপা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে
চর্যাপদে মোট পদ রয়েছে 50টি এবং তার মধ্যে প্রাপ্ত পদ হচ্ছে 46.5টি। এবং ডক্টর সুকুমার সেনের মতে চর্যাপদে আসলে পদ রয়েছে সর্বমোট 51টি। এবং এটি সামগ্রিক মতামত হিসেবে গৃহীত এবং এটি বলা হয় যে চর্যাপদের যেসব পদ পাওয়া যায়নি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 24 নং পদ, 25 নং পদ, 48 নং পদ এবং 23 নং পদের খণ্ডিত অবস্থান, অর্থাৎ 23 নং পদ অর্ধেক পাওয়া গেছে বা খণ্ড যুক্ত অবস্থান পাওয়া গেছে, বাকি অবস্থানটুকু বা বাকি পদটুকু পাওয়া যায়নি। এখানে একটি বিষয় উল্লেখ করা রয়েছে যে সর্বপ্রথম চর্যাপদের ভাষাতাত্ত্বিক পর্যালোচনা যিনি করেন তিনি হচ্ছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এই নামটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ চর্যাপদের যে ভাষাতাত্ত্বিক পর্যালোচনা কে করেন এক্ষেত্রে ডক্টর সুনীতি কুমারের নামটি আসবে। অনেকে আবার কনফিউজড হয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উল্লেখ করেন, কিন্তু একটু খেয়াল করবেন এই ভাষাতাত্ত্বিক পর্যালোচনা করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। চর্যাপদের যিনি আবিষ্কারক অর্থাৎ সর্বপ্রথম যিনি নেপালের রাজদরবার থেকে আবিষ্কারটি করেন তিনি হচ্ছেন ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। এবং এই ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ও সংস্কৃতি বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি। আমরা একটু ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী সম্পর্কে জানবো, তার আগে একটু বলে নেওয়া দরকার ভাষাবিজ্ঞানী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি চর্যাপদ সম্পর্কিত একটি গ্রন্থ রচনা করেন, যে গ্রন্থের নাম হচ্ছে বুদ্ধিস্ট মিস্টিক সংস, অর্থাৎ বৌদ্ধদের মরমী গান, এর ইংরেজি ভার্সন এটি। এখানে তিনি চর্যাপদের উল্লেখ করেন। আমরা ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী সম্পর্কে একটু জানবো। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী যিনি, তার জন্ম হচ্ছে 6 ডিসেম্বর 1853 সালে। এই মানুষটি 1853 সালে 6 ডিসেম্বর জন্মগ্রহণ করেন এবং তার জন্ম হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের নৈহাটি নামক এলাকায়। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর অমর কীর্তি হচ্ছে এটি যে তিনি বাংলা ভাষার প্রথম গ্রন্থ তথা চর্যাপদ উদ্ধার করেন এবং তিনি এছাড়াও চর্যাপদ ছাড়াও তিনি আরও উদ্ধার করেন ডাকার্ণব এবং দোহাকোষ নামক বই। এই বই দুটিও তিনি উদ্ধার করেন এবং তিনি সবগুলো বই প্রকাশ করেন 1000 বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান এবং দোহা নামে, অর্থাৎ এই নামগুলোতে তিনি তার বইগুলো প্রকাশ করেন। এবং এই যে 1000 বছরের পুরান বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান এবং দোহা এটি প্রকাশ পায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 সালে। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী তিনি একাধারে সাহিত্য, ভাষা, দর্শন, ইতিহাস এবং প্রত্নতত্ত্ব বিষয়ে পণ্ডিত ছিলেন। এবং ইম্পর্টেন্ট বিষয় যেটি আমাদের জেনে ফেলতে হবে, যেটি এখানে উল্লেখ নেই, ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর একটি উপাধি ছিল এবং সেই উপাধি হচ্ছে মহামহোপাধ্যায়, অর্থাৎ তাকে উপাধি দেওয়া হয় মহামহোপাধ্যায় নামে। এবং এর শব্দের মানে হচ্ছে সংস্কৃত অংশে অনেক বেশি দখল থাকার কারণে তাকে এই উপাধিতে ভূষিত করা হয়। এই হচ্ছে মূলত বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ কেন্দ্রিক আলোচনা। আমরা আমাদের পরবর্তী আলোচনায় চলে যাই। আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে খ্যাতনামা কবি সাহিত্যিকদের বিখ্যাত রচনা। আমরা অনেকগুলো রচনা ছিল, তার মধ্যে আমরা সংক্ষেপে গুরুত্বপূর্ণ আকারে এই রচনাগুলোকে আমরা সন্নিবেশিত করেছি। তারপর আমরা বাকি রচনাগুলো জেনে নিব। বিশ্বনবী নামক গ্রন্থ, তার লেখক ছিলেন গোলাম মোস্তফা। একটু জেনে নিব গোলাম মোস্তফার আরও একটি লেখা আছে, তার নাম হচ্ছে বনি আদম। এরপর মরু ভাস্কর নামে একটি লেখা, যেটি লেখক হচ্ছেন কাজী নজরুল ইসলাম। এছাড়াও গীতাঞ্জলি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মহাশ্মশান নামক গ্রন্থটি লিখেছেন কায়কোবাদ। স্পেন বিজয় লিখেছেন ইসমাইল হোসেন সিরাজি। সূর্য দিঘল বাড়ি এটি লিখেছেন আবু ইসহাক। খোয়াব নামা, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ, বেশ কয়েকবার আগের বছরের পরীক্ষায় এসেছে, এটি লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস। সংসপ্তক, এটি খুবই ঐতিহাসিক একটি গ্রন্থ, এটি লিখেছেন শহীদুল্লাহ কায়সার। 1000 বছর ধরে এটি লিখেছেন জহির রায়হান। গালিভারের সফরনামা, এটি একটি ভ্রমণ কাহিনী, এটি লিখেছেন আবুল মনসুর আহমেদ। কৃতদাসের হাসি খুবই বিখ্যাত একটি বই, এটি লিখেছেন শওকত ওসমান। সাঝের মায়া, এটি লিখেছেন বেগম সুফিয়া কামাল। নকশি কাঁথার মাঠ, এটি লিখেছেন পল্লীকবি জসিম উদ্দিন। আমরা এর বাইরে আরো কিছু ইম্পর্টেন্ট বই বা গ্রন্থ বা তার লেখক জানতে পারি। তার মধ্যে একটি হচ্ছে নবী বংশ, যেটি লিখেছেন সৈয়দ সুলতান। লাল সালু নামক একটি গ্রন্থ রয়েছে খুবই বিখ্যাত, যেটি লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। আমরা কাজী নজরুল ইসলামের মরু ভাস্কর গ্রন্থটি দেখেছি এবং এছাড়াও কাজী নজরুল ইসলামের আরেকটি গ্রন্থ রয়েছে যার নাম হচ্ছে রাজবন্দির জবানবন্দি। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও তার অন্যতম প্রধান গ্রন্থ হচ্ছে শেষ লেখা এবং শেষের কবিতা। এছাড়াও জীবনানন্দ দাশের বনলতা সেন খুবই বিখ্যাত গ্রন্থ। মাওলানা আকরাম খা তার মোস্তফা চরিত নামক একটি গ্রন্থ রয়েছে, যেটিও খুবই বিখ্যাত। মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু, এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ।
এছাড়াও মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কিংবা একেই কি বলো সভ্যতা, এই গ্রন্থগুলো খুবই গুরুত্বপূর্ণ। সৈয়দ শামসুল হকের পায়ের আওয়াজ পাওয়া যায়, এই গ্রন্থটিও খুবই গুরুত্বপূর্ণ। একই সাথে আলাউদ্দিন আল আজাদ এর 23 নম্বর তৈলচিত্র গ্রন্থটিও খুবই গুরুত্বপূর্ণ। এবং এর পাশাপাশি মোহাম্মদ আব্দুল হাই তার যে বিভিন্ন ধরনের ভ্রমণ কাহিনী, যেমন বিলেতে 750 দিন কিংবা তোষামত ও রাজনীতির ভাষা, এই গ্রন্থগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা শহীদুল্লাহ কায়সারের সংসত্তক নামক গ্রন্থটি দেখেছি। এছাড়াও শহীদুল্লাহ কায়সারের আরেকটি গুরুত্বপূর্ণ বই রয়েছে যার নাম রয়েছে সারেং বউ। জহির রায়হানের 1000 বছর ধরে, এই উপন্যাসের পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে শেষ বিকেলের মেয়ে। এছাড়াও আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি, এটিও শুনেছি। আবুল মনসুর আহমেদের গালিভারের সফরনামার পাশাপাশি আরেকটি গ্রন্থ রয়েছে ফুড কনফারেন্স। এছাড়াও সত্যজিৎ রায়ের বিখ্যাত বই রয়েছে ফেলুদার গোয়েন্দাগিরি। এই গ্রন্থগুলিও আমাদের কবি সাহিত্যিকদের বিখ্যাত রচনার মধ্যে অন্তর্ভুক্ত। অর্থাৎ আমরা এই গ্রন্থগুলোকে খুব মনোযোগ দিয়ে পড়বো এবং এই লেখকগুলোর নাম জানবো। এখান থেকে 1 মার্ক থেকে 2 মার্ক প্রশ্ন প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট কিংবা বি ইউনিট কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে চলে আসে। আমি আবারও বলছি, এই বিখ্যাত গ্রন্থ এবং লেখক পোর্শনটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের পরবর্তী লেকচারটি হচ্ছে বাংলা সাহিত্যে প্রথম এমন কিছু জিনিস যেগুলো বাংলা সাহিত্যে প্রথম, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা এখানে 11টি তথ্য কণিকা দেখতে পাচ্ছি, যেগুলো সাধারণত গুরুত্বপূর্ণ সাপেক্ষে এবং বিগত বছরের প্রশ্ন সাপেক্ষে নির্ধারণ করা হয়েছে। আমরা প্রথমেই লক্ষ্য করতে পারি যে বাংলা ভাষার যিনি প্রথম ব্যাকরণ, সেটি হচ্ছে পর্তুগিজ বাংলা ব্যাকরণ। এবং একটু খেয়াল করে নেওয়া দরকার, এটি প্রথম ব্যাকরণ, কিন্তু যদি বলা হয় বাংলা ভাষায় রচিত প্রথম প্রবন্ধ গ্রন্থ, তাহলে সেটির নাম হবে বেদান্ত গ্রন্থ। এবং এই বেদান্ত গ্রন্থটি লিখেছেন রাজা রামমোহন রায়। এরপর আমরা দেখতে পাচ্ছি আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্য, এটি হচ্ছে পদ্মিনী উপাখ্যান। অর্থাৎ এটিকে বলা হয় আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্য। কিন্তু যদি কোনো কারণে প্রশ্ন করা হয় যে বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস কোনটি, তাহলে সেটি হবে বঙ্কিমচন্দ্রর কপালকুণ্ডলা, সেটি হচ্ছে প্রথম রোমান্টিক উপন্যাস। এরপর আমরা দেখতে পাচ্ছি বাংলা সাহিত্যের সর্বপ্রথম মহাকাব্য হচ্ছে মেঘনাদ বধ কাব্য, যিনি এর রচয়িতা হলেন মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের প্রথম গীতিকবি যাকে বলা হয় তার নাম হচ্ছে বিহারীলাল চক্রবর্তী। এবং বিহারীলাল চক্রবর্তীর একটি উপাধি রয়েছে যাকে বলা হয় ভোরের পাখি, এবং তিনি আসলে বাংলা সাহিত্যের প্রথম গীতিকবি ছিলেন। বাংলা কুরআন শরীফের সর্বপ্রথম অনুবাদক, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার অনেক পরীক্ষা এসেছে। এবং এই অনুবাদকের নাম হচ্ছে ভাই গিরিশচন্দ্র সেন, ভাই হচ্ছে তার উপাধি। বাংলা সাহিত্যে প্রথম কথ্যরীতির প্রবর্তন যিনি করেন তিনি হচ্ছেন প্রমথ চৌধুরী। বাংলায় টি.এস. ইলিয়টের প্রথম অনুবাদক ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ হচ্ছে কথোপকথন। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হচ্ছে আলালের ঘরের দুলাল। এবং পরবর্তীতে আমরা জানবো বাংলা উপন্যাসের যিনি জনক তিনি হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবং ঢাকার প্রথম যে বাংলা ছাপাখানাটি রয়েছে সেই বাংলা ছাপাখানা হচ্ছে বাংলা প্রেস, যেটি 1860 সালে এর উৎপত্তি ঘোষণা করা হয়। এর বাইরে আমরা কিছু প্রথম, অর্থাৎ বাংলা সাহিত্যের বাইরে কিছু প্রথম বিষয় আমরা জেনে নিতে পারি। যেমন আমরা এটি জেনে নিতে পারি বাংলা ভাষায় বাংলা সাহিত্যের প্রথম যিনি সার্থক নাট্যকার তিনি কিন্তু মাইকেল মধুসূদন দত্ত ছিলেন। এবং তিনি যদি কোনো এটি বলা হয় বাংলা সাহিত্যের প্রথম মুসলমান নাট্যকারকে, তাহলে সেটি বলা হবে মীর মশাররফ হোসেন। এর বাইরে বাংলা ভাষায় প্রথম সনেটের যিনি রচয়িতা তিনি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। এবং এটিও জেনে রাখা ভালো, সনেট হলো মূলত একটি 14 পদাবলী কবিতা। এর বাইরে আমরা একটু জেনে নিব যে প্রথম বাংলা অক্ষর খোদাইকারী যিনি, তার নাম হচ্ছে পঞ্চানন কর্মকার। এবং যে ছাপার অক্ষরে আমরা বই পড়ি সেই ছাপার অক্ষরে প্রথম বাংলা বই হচ্ছে কৃপার শাস্ত্রের অর্থভেদ। এই বইটি ছাপার অক্ষরে প্রথম বাংলা বই। এবং একই সাথে এটিও যে আমরা জেনে নেব বাংলা সাহিত্যের যিনি প্রাচীনতম মুসলমান কবি তার নাম হচ্ছে শাহ মোহাম্মদ সগীর। এবং বাংলা সাহিত্যে যে নজরুলের কবিতা প্রথম যে প্রকাশিত হয় সেটা হচ্ছে বঙ্গীয় মুসলিম পত্রিকায়। এবং আমরা এটিও জেনে নিব ফোর্ট উইলিয়াম কলেজ, যেটি কিনা খুবই প্রাচীন কলেজ এবং সাহিত্যের ক্ষেত্রে খুবই প্রসিদ্ধ, এই ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ ছিল উইলিয়াম কেরি, যিনি প্রতিষ্ঠাতা। একই সাথে এই বিষয়গুলো বাংলা সাহিত্যে প্রথম
ভিত্তিক যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, এবং এটিও আসলে আমাদের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু জেনে রাখা ভালো, আমাদের আজকের লেকচার টপিকের মধ্যে বাংলা সাহিত্য ভিত্তিক যে আলোচনাগুলো আমরা করছি, এই আলোচনাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ এই প্রত্যেকটি তথ্য কিন্তু ভর্তি পরীক্ষার সাথে এবং প্রশ্নগুলো এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের সাথে কানেক্টেড। আমরা আমাদের পরবর্তী আলোচনার দিকে মনোনিবেশ করি। এটি হচ্ছে বাংলা নাট্যকার ও নাটক। আমাদের অনেকগুলো নাট্যকার এবং খ্যাতিমান নাট্যকার এবং খুব বিখ্যাত যে নাটকগুলো রয়েছে সেই বিষয়গুলো আমাদের জেনে ফেলতে হবে। যেমন কাফেলা বা কামাল পাশা, এই নাটকগুলো রচনা যিনি করেছেন নাট্যকার, তিনি ইব্রাহিম খাঁ। জসিমউদ্দিনের খুব বিখ্যাত নাটক হচ্ছে পদ্মাপার এবং বেদের মেয়ে। কাজী নজরুল ইসলামের যে বিখ্যাত নাটক আলেয়া কিংবা ঝিলিমিলি। একই সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত নাটক ছিল রক্তকরবী কিংবা ডাকঘর। মনির চৌধুরীর বিখ্যাত নাটক ছিল রক্তাক্ত প্রান্তর। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্য। নীল দর্পণের নাট্যকার ছিলেন দীনবন্ধু মিত্র। জমিদার দর্পণ, এই নাট্যকার ছিলেন মীর মশাররফ হোসেন। আপনারা নীল দর্পণ এবং জমিদার দর্পণ এই দুটির মধ্যে কেউ কনফিউজ হবেন না, এবং এর নাট্যকারগুলো একটু ভালোভাবে আমরা মনে রাখার চেষ্টা করব। কৃষ্ণকুমারী, এই নাটকের নাট্যকার ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। ওরা কদম আলী, এই নাটকের নাট্যকার ছিলেন মামুনুর রশিদ। শাহজাহান মেবার পতন, নাট্যকার ছিলেন দ্বিজেন্দ্রলাল রায়, এবং বহি পীর নাটকের নাট্যকার ছিলেন সৈয়দ ওয়ালিউল্লাহ। আমরা এর পাশাপাশি আরো কিছু নাটক বিখ্যাত রয়েছে, টুকরো কিছু নাটকের নাম, সেগুলো আমরা জেনে নিতে পারি। যেমন আমলার মামলা, এই নাটকটির নাট্যকার ছিলেন শওকত ওসমান। সধবার একাদশী নামক যে নাটকটি, এই নাটকের নাট্যকার ছিলেন দীনবন্ধু মিত্র। এটিও সধবার একাদশী নাটকটিও খুবই গুরুত্বপূর্ণ। সুবচন নির্বাসনে, এটি আব্দুল্লাহ আল মামুনের নাটক। মানচিত্র নামক নাটকটির নাট্যকার ছিলেন আনিস চৌধুরী। নুরুল মোমনের দুটি বিখ্যাত নাটক রয়েছে, যার মধ্যে একটি হচ্ছে নেমেসিস, আরেকটি হচ্ছে রূপান্তর। এবং একই সাথে সিকান্দার আবু জাফরের দুটি বিখ্যাত নাটক রয়েছে, সিরাজউদ্দৌলা এবং মহাকবি আলাওল। এটি তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এই তথ্যটি, যে সিকান্দার আবু জাফরের সিরাজউদ্দৌলা এবং মহাকবি আলাওল। এছাড়া সেলিম আল দিন, তার খুবই গুরুত্বপূর্ণ দুটি নাটক ছিল, একটা হচ্ছে জন্ডিস এবং বিবিধ বেলুন। এই নাটকগুলি খুবই গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যের যে নাটকের সমাহার, তার মধ্যে আমরা এই নাটকগুলো খুব সন্তর্পণে এবং খুব মনোযোগ সহকারে জেনে ফেলবো। আমাদের পরবর্তী যে আলোচনার বিষয়টি, সেটি হচ্ছে কবি সাহিত্যিকদের বিভিন্ন উপাধি এবং ছদ্মনাম। আমি এই সংক্রান্ত আলোচনা চলাকালীন সময়টিতে কিছুক্ষণ আগে বিহারীলাল চক্রবর্তীর একটি ছদ্মনাম কিন্তু বলে ফেলেছি, সেটি হচ্ছে ভোরের পাখি। আপনাদের আশা করি মনে আছে, এবং আমি এটিও বলেছিলাম যে বিহারীলাল চক্রবর্তী তিনি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম গীতিকবি, এবং তার ছদ্মনাম ছিল ভোরের পাখি। এরকম আরো অনেক কবি সাহিত্যিক রয়েছেন যাদের বিভিন্ন ছদ্মনাম রয়েছে। আমরা একটু জেনে নিব যে তাদের ছদ্মনামগুলো আসলে কেমন। যেমন মুকুন্দ দাস, যিনি কবি ছিলেন, তার ছদ্মনাম ছিল চারণ কবি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হতো অপরাজেয় কথাশিল্পী। শওকত ওসমান, এই নামটি আপনারা অনেকবার শুনেছেন, কারণ আমি কিছুক্ষণ আগেই বলেছি আমলার মামলা নাটকের নাট্যকার, কিংবা আমি এটিও বলেছি যে কৃতদাসের হাসি এই গ্রন্থের লেখক। এই শওকত ওসমানের প্রকৃত নাম হচ্ছে শেখ আজিজুর রহমান। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এর ছদ্মনাম বা উপাধি ছিল ভাষা বিজ্ঞানী। বিষ্ণু দে, তাকে বলা হতো মার্ক্সবাদী কবি। মোজাম্মেল হক, তাকে বলা হতো শান্তিপুরের কবি। সৈয়দ ইসমাইল হোসেন, তাকে বলা হতো স্বপ্নাতুর কবি, এবং তার আরেকটি উপাধি ছিল স্বপ্নাতুর কবির পাশাপাশি, যাকে বলা হতো সিরাজি। বেগম রোকেয়াকে বলা হতো মুসলিম নারী জাগরণের অগ্রদূত। সৈয়দ আলী আহসানকে বলা হতো চেনা কণ্ঠ। প্রমোদ চৌধুরীকে বলা হতো বীরবল নামে। আলাওলকে ডাকা হতো কবিগুরু নামে, এবং সুকান্ত ভট্টাচার্যকে সাধারণত কিশোর কবি নামে ডাকা হতো। আমরা এর বাইরে আরো একটু কয়েকজন কবি সাহিত্যিকের উপাধি জেনে নিতে পারি। যেমন দৌলত উজির বলা হতো বাহারাম খাঁকে। গুণরাজ খাঁ বলা হতো মালাধর বসুকে। কবি মুকুন্দরাম চক্রবর্তীকে বলা হতো কবি কঙ্কন। এছাড়াও আমাদের মীর মোশাররফ হোসেন, তাকে বলা হতো গাজী মিয়া, এবং আব্দুল করিমকে বলা হতো সাহিত্য বিশারদ। এর বাইরে সত্যেন্দ্রনাথ দত্তকে বলা হতো ছন্দের জাদুকর। আমরা পরবর্তীতে আরো কিছু নাম পাবো, এবং সেই নামগুলো পাওয়ার আগে আমরা বাংলা অন্যান্য ভাষার মহাকাব্য দেখতে পাচ্ছি। আমরা এই পোর্শনটুকু আলোচনার পূর্বে আমরা আরেকটু রিভিউ করি যে আমাদের কবি সাহিত্যিকদের উপাধি কেন্দ্রিক। যেমন আমরা এটিও বলতে পারি যে কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সাহিত্য সম্রাট বলা হয়। কাজেমাল কোরাইশিকে
কায়কোবাদ বলা হয়। আমরা কায়কোবাদ নামে অনেকগুলো রচনা শুনেছি, কিন্তু তার আসল নাম আসলে কাজেম আল কুরাইশি। স্বভাব কবি বলা হয় গোবিন্দ দাসকে। হুতম পেঁচা বলা হয় কালীপ্রসন্ন সিংহকে। এছাড়া আমরা যেটি খুব ভালোভাবেই জানি, পল্লী কবি যাকে বলা হয় জসিমউদ্দিন, রূপসী বাংলার কবি যাকে বলা হয় জীবনানন্দ দাশ, মুসলিম রেনেসার কবি যাকে বলা হয় ফররুক রহমান, মৌমাছি বলা হয় বিমল ঘোষকে। এরকম আরো অনেক মানুষ রয়েছে, যেমন কাব্য রত্নাকর বলা হয় শেখ ফজলুল করিমকে। এছাড়াও রামনারায়ণ নামক একজন কবি রয়েছেন যাকে বলা হয় তর্করত্ন, তার উপাধি। বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়ের উপাধি হচ্ছে যাযাবর। এছাড়াও নাগরিক কবি হিসেবে অভিহিত করা হয় সমর সেনকে। এছাড়াও সাহিত্যরত্ন বলা হয় নজিবুর রহমানকে। এই হচ্ছে মূলত কবি এবং সাহিত্যিকদের যে উপাধি এবং ছদ্মনামের একটি পরিচিতি। এটিও বলে রাখা ভালো যে এই কবি সাহিত্যিকদের উপাধি ও ছদ্মনাম এটি অবলিক বাংলা নাট্যকার ও নাটক, যেটি আমি একটু আগে জানলাম, অবলিক খ্যাতনামা কবি সাহিত্যিকদের যে বিখ্যাত রচনা, এর মধ্যে থেকে একটি প্রশ্ন অবশ্যই থাকবে বিভিন্ন ভর্তি পরীক্ষায় এবং একাধিক থাকার সম্ভাবনা অনেক বেশি। সুতরাং আমরা এই পোর্শনটুকুতে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ে ফেলবো। আমাদের পরবর্তী আলোচনার দিকে আমরা মনোনিবেশ করি। আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে বাংলা ও অন্যান্য ভাষার মহাকাব্য। এটি খুবই গুরুত্বপূর্ণ। বাংলা ভাষার কিছু মহাকাব্য রয়েছে এবং একই সাথে অন্যান্য ভাষার মহাকাব্য রয়েছে। আমরা প্রথমে বাংলা ভাষার কিছু মহাকাব্য জেনে নিই। বাংলা ভাষার খুবই গুরুত্বপূর্ণ মহাকাব্য এবং প্রথম মহাকাব্য যেটি, সেটা হচ্ছে মেঘনাদ বধ কাব্য। আমরা একটু আগেই যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে বাংলা ভাষার প্রথম সার্থক যে মহাকাব্য, এবং এর লেখক ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। এছাড়াও বাংলার সাহিত্যের বা বাংলা ভাষার অন্যতম মহাকাব্য হচ্ছে মহাশ্মশান, এটির লেখক ছিলেন কায়কোবাদ। এছাড়াও বাংলা ভাষার গুরুত্বপূর্ণ মহাকাব্য হচ্ছে কুরুক্ষেত্র বা পলাশীর যুদ্ধ, যার লেখক ছিলেন নবীন চন্দ্র সেন। বাংলা ভাষার অন্যতম প্রধান মহাকাব্য ছিল পৃথ্বীরাজ, যার লেখক ছিলেন যোগীন্দ্রনাথ বসু। বাংলা ভাষার খুব গুরুত্বপূর্ণ একটি মহাকাব্য রয়েছে যেটি নাম এখানে উল্লেখ নেই, আমি এখানে বলে দিই। সেই মহাকাব্যের নাম হচ্ছে স্পেন বিজয় কাব্য। এই স্পেন বিজয় কাব্য যিনি লিখেছেন তিনি হচ্ছেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। আমরা একটু দেখে নেই এর বাইরে অন্যান্য ভাষার কি কি মহাকাব্য থাকতে পারে, যেটি আমাদের জানা দরকার। অন্যান্য ভাষার মহাকাব্যের মধ্যে রামায়ণ, এটি রচনা করেছেন বাল্মীকি। ইনিড, এটি রচনা করেছেন ভার্জিল, যিনি ইনিডের লেখক। প্যারাডাইস লস্ট, এই প্যারাডাইস লস্ট মহাকাব্যের রচয়িতা ছিলেন মিল্টন। মহাভারতের রচয়িতা ছিলেন বেদব্যাস। এবং সব থেকে গুরুত্বপূর্ণ মহাকাব্য এবং খুবই বিখ্যাত মহাকাব্য ইলিয়ড ওডিসি, এর রচয়িতা ছিলেন অন্ধকবি খ্যাত হোমার। এবং এই মানুষগুলো ছিলেন আমাদের বাংলা এবং অন্যান্য ভাষার যে মহাকাব্য সেই মহাকাব্য সমূহের রচয়িতা। আমরা এর পরবর্তীতে যেটি জানবো সেটি হচ্ছে আমাদের কতিপয় প্রাচীন গ্রন্থ রয়েছে। এই প্রাচীন গ্রন্থ এবং প্রণেতাদের নাম আমরা জানবো। যেমন আমরা সনাতন ধর্মের ক্ষেত্রে যে গ্রন্থটি রয়েছে এবং সনাতন ধর্মগ্রন্থ হিসেবে যেটি আখ্যা দেওয়া হয় সেটা হচ্ছে বেদ, এবং দাবি করা হয় এই বেদের প্রণেতা হচ্ছেন ঈশ্বর। এটি ধর্মীয় ভাবেও দাবি করা হয় এবং এটি প্রাচীন ভাবেও এটি আসলে উল্লেখ করা হয়েছে যে বেদ গ্রন্থের প্রণেতা হচ্ছেন ঈশ্বর। মহাভারত গ্রন্থের প্রণেতা আমরা কিছুক্ষণ আগেই জানলাম, তিনি হচ্ছেন বেদব্যাস। রামায়ণ গ্রন্থ যেটি, এই গ্রন্থের প্রণেতা হচ্ছেন কৃত্তিবাস। কিতাবুল রেহালা হচ্ছে একটি ভ্রমণ কাহিনী যেটি একজন পরিব্রাজকের লেখা, বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা, তিনি এই কিতাবুল রেহালা গ্রন্থটি প্রণয়ন করেছেন। হর্ষচরিত, এটিও খুব গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ অতীতের ক্ষেত্রে। এটির প্রণেতা ছিলেন বাণভট্ট, তিনি এই হর্ষচরিত গ্রন্থটি রচনা করেছেন। কালিদাস, তিনি রচনা করেছিলেন রঘুবংশ নামক একটি কাব্যগ্রন্থ। এছাড়াও কালিদাস আরো একটি গ্রন্থ রচনা করেছেন যার নাম হচ্ছে মেঘদূত। কৌটিল্যের একটি গ্রন্থ ছিল যার নাম হচ্ছে অর্থশাস্ত্র, এবং এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, এটি অনেকবার রয়েছে যে অর্থশাস্ত্রের রচয়িতা কে বা অর্থশাস্ত্রের প্রণেতা কে। এর উত্তরটি হচ্ছে কৌটিল্য। এবং সর্বশেষ যে গ্রন্থটি আমরা দেখতে পাচ্ছি দান সাগর, এটিও খুবই প্রাচীন, এটি প্রণেতা ছিলেন রাজা বল্লাল সেন। সুতরাং আপনারা যে গ্রন্থগুলোর নাম দেখতে পেলেন, এই প্রত্যেকটি গ্রন্থ, এগুলো প্রত্যেকটি মধ্যযুগ কিংবা প্রাচীন যুগ, মধ্যযুগও নয় আসলে প্রাচীন যুগে রচিত কিছু গ্রন্থ। সুতরাং প্রাচীন যুগে রচিত গ্রন্থ এবং প্রণেতা, এই পোর্শনটুকুর যে আলোচনা, এই আলোচনার ক্ষেত্রে এই গ্রন্থগুলোর নাম খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো খুবই মনোযোগ সহকারে আমাদেরকে পড়ে ফেলতে হবে। অর্থাৎ এই কতিপয় প্রাচীন গ্রন্থ এবং প্রণেতার দৃষ্টিকোণ থেকেও বেশ কিছু প্রশ্ন পরীক্ষায় চলে আসে। এর পরবর্তীতে আমরা যে আলোচনা বা পরবর্তী যে আলোচনার দিকে মনোনিবেশ করব সেটি হচ্ছে শিল্প সংস্কৃতি। শিল্প সংস্কৃতি হচ্ছে বাংলা সাহিত্যের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং বাংলা সাহিত্যের
অতীত ইতিহাসের ক্ষেত্রে শিল্প সংস্কৃতির একটি ধারাবাহিক বর্ণনা রয়েছে, যেটি কিনা বর্তমানেও সন্নিবেশিত। আমরা শিল্প সংস্কৃতির আলোচনাটিতে চলে যাই। এখানে 12টি গুরুত্বপূর্ণ তথ্য কণিকা লক্ষ্য করা যাচ্ছে। এটি অবশ্যই 12টি নির্ধারণ করা হয়েছে আপনাদের বিগত বছরের যে প্রশ্ন এবং একই সাথে গুরুত্বপূর্ণ যে তথ্য কণিকা সেই সাপেক্ষে। আমরা এর বাইরেও আরো অনেক কিছু জানবো। আমরা প্রাথমিকভাবে এটি শুরু করি জানা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পল্লীগীতির গায়ক যিনি, তাকে বলা হয় আব্বাস উদ্দিন। তিনি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পল্লীগীতির গায়ক। উদীচী শিল্প গোষ্ঠীর প্রতিষ্ঠাতা যিনি, তার নাম হচ্ছে সত্যেন সেন। এর বাইরে আমরা একটু জেনে নিব যে আমাদের বাংলাদেশের সুর সম্রাট নামে একজন পরিচিত, তাকে বলা হয় ওস্তাদ আলাউদ্দিন খাঁ। তার নাম আমরা শেষের দিকে আবার জানবো। এছাড়াও আমরা জেনে নিব বাংলাদেশের শ্রেষ্ঠ ভাওয়াইয়া গায়িকা বলা হয় ফেরদৌসী রহমানকে, এবং এই ফেরদৌসী রহমান তিনি পল্লীগীতি গানের সম্রাট যিনি আব্বাস উদ্দিন তার মেয়ে, এবং ইনি হচ্ছে বাংলাদেশ টেলিভিশন এর প্রথম শিল্পী যিনি কিনা গান পরিবেশন করেন। আমরা কিছু প্রাচীন গানের নাম শুনবো। তার আগে একটু বলে নেই যে প্রাচীন শিল্পে বা প্রাচীন সংস্কৃতিতে বাংলা নববর্ষ নামক যে সংস্কৃতি, সেটি কিন্তু চালু করেন সম্রাট আকবর, এবং এই বাংলা নববর্ষ একটি জাতীয় উৎসবে রূপ লাভ করে 1968 সালে। এটি আমরা জেনে নিলাম, যেহেতু এটি প্রাচীন সংস্কৃতির একটি উৎস। এর বাইরে আমরা জেনে নিব সেটি হচ্ছে এই যে বাংলা সংস্কৃতির যে বর্ষবরণ, এই বর্ষবরণের আনন্দ শোভাযাত্রার যে সংস্কৃতি, সেটি প্রথম বের হয় যশোরে 1986 সালে। এটিও আমরা জেনে নিলাম যে বর্ষবরণের শোভাযাত্রা কবে বের হয়। আমরা একটু জেনে নিব যে এই যে ভাওয়াইয়া গায়িকার একজন নাম আমরা জানলাম। এই ভাওয়াইয়া গানটি, এই ভাওয়াইয়া গানের জন্মস্থানটি কোথায়? এটি হচ্ছে রংপুর এবং ভারতের কুচবিহার এলাকায়, অর্থাৎ রংপুরে এটির উৎপত্তি, যেটি আমরা বাংলাদেশের সাপেক্ষে লক্ষ্য করি, এবং ভারতের কুচবিহার এলাকায় এর উৎপত্তি রয়েছে। গম্ভীরা গান এটি অনেক প্রাচীন একটি গান, এবং এই গম্ভীরা গানের উৎপত্তি হচ্ছে পশ্চিমবঙ্গের মালদহে। এখানে একটু বলে নেওয়া ভালো, যদি প্রশ্ন করা হয় গম্ভীরা গানের উৎপত্তি বাংলাদেশের কোথায়, তাহলে আপনারা উত্তর করবেন চাঁপাইনবাবগঞ্জ, অর্থাৎ গম্ভীরা গানের উৎপত্তি চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশের। আর যদি বলা হয় ভারতে কোথায়, তাহলে পশ্চিমবঙ্গের মালদহে। আর যদি বাংলাদেশ এবং ভারত উল্লেখ না করা থাকে, শুধুমাত্র উৎপত্তি বলা থাকে, তাহলে আপনারা পশ্চিমবঙ্গের মালদহেই লিখবেন বা অ্যান্সার করবেন। এর বাইরে আমরা টপ্পা নামক একটি গান দেখতে পাচ্ছি। টপ্পা গানের পাশাপাশি আরেকটি গান রয়েছে প্রাচীন, সেটাকে বলা হয় চটকা গান। এই চটকা গানটি রংপুর অঞ্চলের, এবং টপ্পা গান এটিও রংপুর অঞ্চলের। এবং এই টপ্পা গানের প্রবর্তক যিনি, তিনি হচ্ছেন নিধু বাবু, এবং নিধু বাবু হচ্ছে তার উপাধি। তার প্রকৃত নাম হচ্ছে রামনিধি গুপ্ত, এবং তিনি হচ্ছেন টপ্পা গানের প্রবর্তক। এছাড়াও আমরা একটু জেনে নিব, সেটা হচ্ছে পল্লীগীতির খ্যাতিমান গায়ক যিনি, তার একজন ছিলেন, তার নাম হচ্ছে আব্দুল আলিম। এছাড়াও আমরা একটু জেনে নিব বাউল সম্রাট লালন ফকির, খুবই বিখ্যাত বাউল সম্রাজ্ঞী হিসেবে পরিচিত, সম্রাট হিসেবে পরিচিত। তার মাজার হচ্ছে কুষ্টিয়ার ছেউরিয়াতে, অর্থাৎ কুষ্টিয়ার ছেউরিয়াতে লালন ফকিরের মাজার অবস্থিত। এবং এর বাইরে আমরা যে বিষয়টাতে কনফিউজড হয়ে যাই যে মরমী কবি হাসন রাজার মাজার কোথায়, এই হাসন রাজার মাজার এবং লালন ফকিরের মাজার, এই দুটি বিষয় নিয়ে কনফিউজড হওয়া যাবে না। আমি আবারও বলি, লালন ফকিরের মাজার হচ্ছে কুষ্টিয়ার ছেউরিয়াতে, এবং হাসন রাজার মাজার হচ্ছে সিলেটে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশের অন্যতম সংগীতজ্ঞ ছিলেন ওস্তাদ আয়াত আলী খাঁ, যিনি কিনা সুরের ক্ষেত্রে বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ সংগীতজ্ঞ বলা হয়। এর বাইরে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ঠাকুরমার ঝুলি। এটি একটি প্রাচীন গ্রন্থ। এই ঠাকুরমার ঝুলির লেখক হচ্ছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। এবং এটি বলে নেওয়া ভালো যে মনসুর বয়াতির একটি অমর সৃষ্টি রয়েছে, যেটি আমরা নিচে উল্লেখ করে দিয়েছি। মনসুর বয়াতির অমর সৃষ্টিকে বলা হয় দেওয়ানা মদিনা, অর্থাৎ এটির মাধ্যমে যে একটি মারেফতি গান, সেই মারেফতি গানের প্রচারটি করা হয়। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পাঁচালী যে গান, সেই গানের বিখ্যাত কবি হচ্ছে দাশরথী রায়। এবং একই সাথে ভাওয়াইয়া গান যে দুটি, এই ভাওয়াইয়া গান দুটি নদীর সাথে পরিচিত। এই দুটি নদীর নাম হচ্ছে, একটা হচ্ছে তিস্তা এবং একটি হচ্ছে ধরলা। এই তিস্তা ও ধরলা নদী, এটি হচ্ছে ভাওয়াইয়া গান দুটির সাথে পরিচিত। রবীন্দ্রসঙ্গীত চর্চা ও প্রসারে নিবেদিত প্রতিষ্ঠানের নাম হচ্ছে ছায়ানট। এটি আমরা খুব জেনে ফেলা খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও ইউনেস্কো যে গানকে বিমূর্ত ঐতিহ্য হিসেবে ঘোষণা করে, সেই বিমূর্ত ঐতিহ্য হচ্ছে বাউল গান। এটি ইউনেস্কোর দ্বারা স্বীকৃত। এছাড়াও উপমহাদেশে যে মানুষটি রাগ সঙ্গীতকে পরিচয় করিয়ে দেন, সেই মানুষের নাম হচ্ছে ওস্তাদ আলাউদ্দিন খাঁ।
আমরা এর বাইরে একটু জেনে নিব যে বাংলাদেশের বিখ্যাত লালন গীতি গবেষক হিসেবে যাকে বলা হয় তার নাম হচ্ছে ডক্টর আশরাফ সিদ্দিকী। তিনি লালন গান নিয়ে গবেষণা করেন এবং এছাড়াও ভাটিয়ালি নামক যে গান, যেটি আমরা অনেক বেশি শুনতে পাই এবং প্রাচীন একটি গান, ইম্পর্টেন্ট, এই ভাটিয়ালি গান বাংলাদেশের ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের গান। এবং একই সাথে এটিও আমরা জেনে নিব যে আমাদের মুক্তিযুদ্ধকালীন যে বিভিন্ন গান রয়েছে, এই গানগুলোর আলাদা আলাদা কিছু সুরকার রয়েছে। যেমন আমরা যদি বলি যে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, এটি মুক্তিযুদ্ধকালীন সময়ের সৃষ্টি। এবং একই সাথে অনেক সময় এই ধরনের প্রশ্ন আসে গানের কলি উল্লেখ করে যে এর রচয়িতাকে বা সুরকারকে। আমরা এটিও জেনে নিতে পারি যে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই গানটির গীতিকার, সুরকার এবং শিল্পী হচ্ছে ভূপেন হাজারিকা। একই সাথে ওরা আমার মুখের ভাষা কায়রে নিতে চায়, এই গানটির রচয়িতা এবং সুরকার হলেন শিল্পী আব্দুল লতিফ। একই সাথে ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, এই গানটির রচয়িতা ছিলেন দ্বিজেন্দ্রলাল রায়। সুতরাং আমরা এই 12টি তথ্য কণিকার বাইরেও আমরা জেনে নিলাম আমাদের গুরুত্বপূর্ণ যে আলোচনাটি রয়েছে শিল্প এবং সংস্কৃতি কেন্দ্রিক, সেক্ষেত্রে অন্যান্য কোন কোন গানের কলি সংক্রান্ত আলোচনা সাধারণত আমাদের সংস্কৃতির সাথে যুক্ত হতে পারে এবং তার সুরকার বা তার গীতিকার বা তার শিল্পী কারা। আমাদের পরবর্তী আলোচনা সেটি হচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র। খুবই গুরুত্বপূর্ণ একটি পোর্শন এবং এই গুরুত্বপূর্ণ অংশটি নিয়ে বেশ কয়েকবার আমাদের ভর্তি পরীক্ষায় প্রশ্ন চলে আসে। আমরা একটু মনোযোগ দিয়ে এটি জেনে নেব যে 9টি তথ্য কণিকা। উপমহাদেশের চলচ্চিত্রের যিনি জনক বলা হয় তাকে বলা হয় হীরালাল সেন এবং বাংলাদেশের চলচ্চিত্রের জনক বলা হয় আব্দুল জব্বার খানকে। দুটি বিষয় দুই রকম, একটু আপনারা মনোযোগ দিয়ে বুঝে নেবেন। একটা হচ্ছে উপমহাদেশে এবং এটি হচ্ছে বাংলাদেশে। এবং বাংলাদেশের যেটি প্রথম চলচ্চিত্র, সেই প্রথম চলচ্চিত্রের নাম হচ্ছে মুখ ও মুখোশ। এটি আমরা অনেকেই জানি, কিন্তু এটিও জেনে ফেলতে হবে এই মুখ ও মুখোশ চলচ্চিত্রটি প্রথম প্রকাশ পায় 1956 সালে। এবং এটি জেনে নেব আমরা যে বাংলা সিনেমার প্রথম অভিনেত্রী যিনি, তার নাম হচ্ছে পূর্ণিমা সেনগুপ্ত, এবং যিনি কিনা বাংলাদেশে বাংলা সিনেমার প্রথম মুসলিম অভিনেত্রী, তার নাম হচ্ছে বনানী চৌধুরী। একই সাথে আমরা এটি জেনে নেব যে বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রকার যিনি, তার নাম হচ্ছে জহির রায়হান এবং তার প্রথম যে চলচ্চিত্র সেটা হচ্ছে কখনো আসেনি। এবং একটু জেনে নেওয়া দরকার, যেহেতু আমরা বাংলাদেশের চলচ্চিত্রগুলো নিয়ে কথা বলছি, পাকিস্তানের, অর্থাৎ যেই মুহূর্তে বাংলাদেশ স্বাধীন হয়নি, পাকিস্তানের প্রথম রঙিন চলচ্চিত্র আসলে কোনটি এটিও জানা দরকার। কেন জানা দরকার আমি বলতেছি। প্রথম রঙিন চলচ্চিত্রের নাম হচ্ছে সঙ্গম, যেটি 1964 সালে প্রকাশ পায় এবং এর পরিচালকের নাম হচ্ছে জহির রায়হান। এই যেহেতু তার পরিচালকটি জহির রায়হান, এই কারণে আমাদের জানা দরকার এটি পাকিস্তানের প্রথম রঙিন চলচ্চিত্র। এছাড়াও আমরা এখানে দেখতে পাচ্ছি যে মুক্তিযুদ্ধের উপর বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হচ্ছে ওরা 11 জন। এছাড়া আমাদের অস্কার পুরস্কারের জন্য যে মনোনীত প্রথম বাংলা ছবি সেটি হচ্ছে মাটির ময়না, এটি অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়। সত্যজিৎ রায় 1992 সালে লাইফ টাইম অ্যাচিভমেন্ট ক্যাটাগরিতে তিনি মূলত অস্কার পুরস্কার সেটি লাভ করেন, এটি বড় অর্জন। এছাড়া আমরা একটু জেনে নিব সেটি হচ্ছে যে উপমহাদেশের প্রথম মুসলিম চলচ্চিত্রকার কে। এই প্রশ্ন আসলে অ্যান্সারটি হচ্ছে কাজী নজরুল ইসলাম। এছাড়াও আরো কিছু বিখ্যাত চলচ্চিত্র রয়েছে, যেমন আবার তোরা মানুষ হ, এই চলচ্চিত্রের নির্মাতা ছিলেন খান আতাউর রহমান। এর বাইরে আমরা একটু আগে যেটি জানলাম যে মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের প্রথম চলচ্চিত্র ওরা 11 জন, এর যিনি পরিচালক তিনি ছিলেন চাষী নজরুল ইসলাম। এছাড়াও মুক্তির গান এবং মুক্তির কথা চলচ্চিত্র দুটির নির্মাতা ছিলেন তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ। এছাড়াও বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের যে জীবনী ভিত্তিক চলচ্চিত্র, সেই চলচ্চিত্রটির নাম ছিল অস্তিত্বে আমার দেশ। এছাড়াও আমরা কিছু নদী ভিত্তিক চলচ্চিত্র দেখতে পাচ্ছি, সেটি নিয়ে আমরা জানবো। তার আগে আরেকটু জেনে নেই, সূর্য দীঘল বাড়ি নামক একটি সিনেমা ছিল যার পরিচালক ছিলেন শেখ নিয়ামত আলী এবং কাজী নজরুল ইসলাম নিজেও তিনি একটি চলচ্চিত্র অভিনয় করেন, এটি আমরা একটু জেনে নিব। সেই চলচ্চিত্রের নাম ছিল ধ্রুব। এছাড়া অনেক সময় নদী কেন্দ্রিক চলচ্চিত্র নিয়ে প্রশ্ন আসে। আমরা এখানে একটি বক্স দেখতে পাচ্ছি যেখানে নদী কেন্দ্রিক 3টি চলচ্চিত্রের কথা বলা রয়েছে এবং তার পরিচালকদের নাম। পদ্মা নদীর মাঝি, যেটি 1993 সালে এই চলচ্চিত্রটি তৈরি হয় এবং এর পরিচালক ছিলেন গৌতম ঘোষ। তিতাস একটি নদীর নাম, এই চলচ্চিত্রটি তৈরি হয় 1973 সালে, যার পরিচালক ছিলেন ঋত্বিক ঘটক। এবং হালদা, এটিও একটি নদীভিত্তিক চলচ্চিত্র যেটি কিনা 2017 সালে মুক্তি পায় এবং এর পরিচালক ছিলেন তৌকির আহমেদ। এই ছিল মূলত বাংলাদেশের চলচ্চিত্রের
অবস্থা। আমাদের পরবর্তী আলোচনার প্রশ্নটি হচ্ছে বিখ্যাত চলচ্চিত্রের পরিচালক। আপনারা এখানে বিখ্যাত 4 জন চলচ্চিত্রের পরিচালক এর নাম দেখতে পাচ্ছেন। আমরা তাদের সম্পর্কে একটু বিস্তারিত জানবো। প্রথম যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন বাংলাদেশের অন্যতম বিখ্যাত চলচ্চিত্র পরিচালক জহির রায়হান। আমরা ওনার সম্পর্কে যেটি জানবো, তিনি অবশ্যই বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্রকার। তিনি ফেনী জেলায় জন্মগ্রহণ করেন। জহির রায়হান তিনি ভাষা আন্দোলনেও অংশগ্রহণ করেন। তিনি 1972 সালের 30শে জানুয়ারি নিখোঁজ হয়ে যান এবং তার পরিচালিত প্রথম চলচ্চিত্র হচ্ছে কখনো আসেনি, যেটা 1961 সালে আমরা আলোচনা করেছি একটু আগে। এবং তিনি প্রথম পাকিস্তানের প্রথম রঙিন চলচ্চিত্র সঙ্গম, যেটা 1964 সালে আসে, সেই চলচ্চিত্রের পরিচালক। এছাড়াও 52 ভাষা আন্দোলন ভিত্তিক একটি চলচ্চিত্র তিনি নির্মাণ করেন, যার নাম হচ্ছে জীবন থেকে নেয়া। এছাড়াও তিনি মুক্তিযুদ্ধের উপরে একটি চলচ্চিত্র নির্মাণ করেন, যার নাম হচ্ছে স্টপ জেনোসাইড। এই হচ্ছে মূলত জহির রায়হানের চলচ্চিত্র পরিচালক বা তার অবস্থানের পরিচিতি। আমরা এরপর যে মানুষের নাম জানবো, তিনি হচ্ছেন আরেকজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় তিনি উপমহাদেশের প্রথম অস্কার বিজয়ী পরিচালক। এটি খুবই গুরুত্বপূর্ণ তথ্যটি, এবং এটিও খুব গুরুত্বপূর্ণ জানা দরকার। তিনি হচ্ছেন বিখ্যাত সাহিত্যিক সুকুমার রায়ের সন্তান। তার জন্ম কলকাতায় হলেও তার পৈতৃক নিবাস ছিল বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায়, এবং তার বিখ্যাত চলচ্চিত্রের নাম ছিল পথের পাঁচালী। এছাড়াও তার যে অসংখ্য চলচ্চিত্র ছিল, তার মধ্যে বিখ্যাত চলচ্চিত্র হলো অপুর সংসার, অশনি সংকেত, হীরক রাজার দেশে, এরকম অসংখ্য চলচ্চিত্র তিনি নির্মাণ করেছেন। এরপর আমরা অন্যতম প্রধান একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালকের নাম দেখতে পাচ্ছি, তিনি হচ্ছে তানভীর মোকাম্মেল। তানভীর মোকাম্মেলের নির্মিত আলোচিত চলচ্চিত্রগুলোর নাম আমি একটু উল্লেখ করি। তার মধ্যে আলোচিত চলচ্চিত্রগুলো হচ্ছে হুলিয়া, স্মৃতি 71, নদীর নাম মধুমতি, অচিন পাখি, চিত্রা নদীর পারে, লাল সালু, লালন ও জীবন ঢুলি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি বলে নেওয়া ভালো, এই যে চলচ্চিত্র পরিচালকদের নাম আমি বলছি, এদের নাম বা এদের পরিচালিত চলচ্চিত্র ভিত্তিক প্রশ্ন বেশিরভাগ সময় ভর্তি পরীক্ষায় চলে আসে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই চলচ্চিত্র থেকে প্রশ্ন আসেই। এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে চারুকলা বিভাগটি রয়েছে, কিংবা যে স্পেসিফাইড বিভাগগুলো রয়েছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6 ইউনিট, এই সকল বিভাগগুলোতেও চলচ্চিত্র থেকে প্রশ্ন আসে। আমরা তানভীর মোকাম্মেল সম্পর্কে আরেকটু জানবো। তিনি 21শে পদক পান 2017 সালে, এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন ছাত্র ছিলেন। এরপর আমরা বিখ্যাত একজন চলচ্চিত্র পরিচালকের নাম শুনবো। তার নাম হচ্ছে তারেক মাসুদ, এবং তিনি স্বাধীন বাংলাদেশের খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক। তার বিখ্যাত চলচ্চিত্র নাম হচ্ছে মাটির ময়না, 2002 সালে যেটি মুক্তি পায়, এবং এটি কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়, যেটি আমাদের বাংলাদেশের জন্য খুবই গর্বের একটি বিষয়। এছাড়াও তারেক মাসুদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, এবং তিনি একমাত্র চলচ্চিত্র পরিচালক যিনি কিনা 2012 সালের মরণোত্তর 21শে পদক পান। তার উল্লেখযোগ্য চলচ্চিত্র যদি আমরা বলি, তার মধ্যে রয়েছে মুক্তির কথা, মুক্তির গান, অন্তর্যাত্রা কিংবা রানওয়ে। তারেক মাসুদ এস.এম. সুলতানের উপর একটি প্রামাণ্যচিত্র তিনি নির্মাণ করেন। তার স্ত্রী ছিলেন ক্যাথরিন মাসুদ, যিনি নিজেও একজন চলচ্চিত্র নির্মাতা, এবং যার জন্ম কিনা ইউএস এর শিকাগোতে। এবং তিনি 2011 সালে কাগজের ফুল ছবির শুটিং করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। এই হচ্ছে বিখ্যাত চলচ্চিত্র পরিচালকদের পরিচিতি। এর বাইরে আমরা একজন মানুষ সম্পর্কে একটু জানবো, যার নাম হচ্ছে হীরালাল সেন, যিনি কিনা উপমহাদেশের চলচ্চিত্রের জনক, এবং তিনি মানিকগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি উপমহাদেশের প্রথম যে চলচ্চিত্র আলিবাবা ও 40 চোর, এটি নির্মাণ করেন 1903 সালে। এবং এইটি কেন গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এটি ছিল বা উপমহাদেশের প্রথম নির্বাক চলচ্চিত্র। আমরা আমাদের পরবর্তী টপিকে মুভ করার আগে একটু জানবো, আমরা যেহেতু প্রাচীন সংস্কৃতি নিয়েও কথা বলছি, বাংলা নববর্ষ নিয়ে একটু জানা দরকার। যে বাংলা সনের প্রথম দিনের নাম পহেলা বৈশাখ, আমরা সবাই জানি, এবং এই পহেলা বৈশাখ হচ্ছে ইংরেজি সনের 14ই এপ্রিল সাধারণত হয়। এবং প্রচলিত বাংলা বর্ষপঞ্জি, এটি যার পরিকল্পনায় তৈরি, তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। 1963 সালে তিনি এই পরিকল্পনাটি করেন। এটি বাংলা নববর্ষ চালু করেন সম্রাট আকবর। এবং বাংলা সনের যে 31 দিনের মাস, এটি হচ্ছে মোট 5টি মাস 31 দিনের। এবং এই বাংলা সংস্কৃতির সর্বজন স্বীকৃত প্রাচীন সংস্কৃতির ধারক হচ্ছে বৈশাখী মেলা, কিংবা যেটাকে বলা হয় মঙ্গল শোভাযাত্রা। এই হচ্ছে মূলত আমাদের চলচ্চিত্র কেন্দ্রিক, শিল্প সংস্কৃতি কেন্দ্রিক আলোচনা। আমাদের পরবর্তী যে আলোচনা যেটিকে আমরা মুভ করব, সেটি হচ্ছে বাংলাদেশের বিখ্যাত ব্যক্তিবর্গ। আমরা অনেক সেক্টরের বিখ্যাত ব্যক্তিবর্গের নাম এখানে সন্নিবেশিত করেছি। আমরা
প্রত্যেকটা সেকশন ধরে ধরে যাব, যাতে শিক্ষার্থীরা ভালোভাবে বুঝতে পারেন আমরা কোন ব্যক্তিবর্গদের নিয়ে আলোচনা করছি। প্রথম যে ব্যক্তি তিনজনকে আমরা নিয়ে আলোচনা করব তারা হচ্ছে নোবেল বিজয়ী বাঙালি। এখানে আপনারা প্রথম যে ফটোটি দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই তাকে চিনবেন। তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, যার জন্ম 1861 সালের 7ই মে এবং মৃত্যু 1941 সালের 7ই আগস্ট। তার কিছু ছদ্মনাম ছিল, যাকে ভানু সিংহ নামে আমরা ডাকি, তাকে বিশ্বকবি নামে ডাকা হয়, এবং তিনি 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য সাহিত্য নোবেল পুরস্কার পান। এবং এই মানুষটি 1921 সালে গ্রামীণ উন্নয়নের জন্য শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন, এবং তিনি বাংলাদেশ এবং ভারত উভয় দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা। তিনি বিজ্ঞানী আইনস্টাইনের সাথেও দেখা করেন 1930 সালে। এছাড়াও তিনি বিবিসির জরিপে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালিদের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। তিনি যে গ্রন্থটির জন্য নোবেল পুরস্কার পান সেটি হচ্ছে গীতাঞ্জলি সংস অফারিং। এর পরবর্তী যে ব্যক্তিটি আপনারা দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে ডক্টর অমর্ত্য সেন। তিনি 1933 সালে শান্তিনিকেতনে জন্মগ্রহণ করেন, তবে তার পৈতৃক নিবাস বাংলাদেশের মানিকগঞ্জে। তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পান 1998 সালে, এবং তিনি বর্তমানে যে পৃথিবীর প্রাচীন বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ফিলোসফি ডিপার্টমেন্টে তিনি অধ্যাপক, এবং তিনি বিবিসির জরিপে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালিদের মধ্যে 14তম অবস্থানে রয়েছেন। তিনি একমাত্র বাঙালি যিনি কিনা শতাধিক ডিগ্রি প্রাপ্ত, এবং তার বিখ্যাত একটি গ্রন্থ রয়েছে পভার্টি অ্যান্ড ফ্যামেইন্স। এর পরবর্তী আমরা যে মানুষটির সম্পর্কে জানবো সেই মানুষটিকে আপনারা অনেকেই চিনবেন, এবং তিনি খুবই সমসাময়িক। তার নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি 1940 সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, এবং তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান 2006 সালে। এবং তিনি দুটি তত্ত্বের প্রবক্তা ছিলেন, একটি হচ্ছে সামাজিক ব্যবসা তত্ত্ব, আরেকটি হচ্ছে 3-0 তত্ত্ব। এই দুটি তত্ত্বের তিনি প্রবক্তা, এবং তার যে বিখ্যাত গ্রন্থ তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সোশ্যাল বিজনেস এবং ব্যাংকার টু দ্য পুয়ার। এই ছিল মোটামুটি নোবেল বিজয়ী বাঙালিদের পরিচয়। এর বাইরে আমরা দেখতে পাচ্ছি খ্যাতনামা বাঙালি বিজ্ঞানীদের নাম। প্রথম যে মানুষটিকে আপনারা দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন সত্যেন্দ্রনাথ বসু। সত্যেন্দ্রনাথ বসু তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন 1894 সালে, এবং 1974 সালে তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক ছিলেন, এবং তিনি ভারত সরকারের জাতীয় অধ্যাপক ছিলেন, এবং তিনি বিজ্ঞানী আইনস্টাইনের সাথে যৌথভাবে বোস আইনস্টাইন পরিসংখ্যান প্রদান করেন। তার একটি বিখ্যাত উক্তি ছিল, এটি আমাদের জানা দরকার। তিনি বলেন তার উক্তিটি ছিল যে যারা বলেন বাংলায় বিজ্ঞান চর্চায় সম্ভব নয় তারা বাংলা জানেন না অথবা বিজ্ঞান বোঝেন না। এই মানুষটি ছিলেন বাঙালির অন্যতম খ্যাতনামা বিজ্ঞানী। পরবর্তী যে মানুষের সম্পর্কে আমরা জানবো তিনি হচ্ছেন জগদীশ চন্দ্র বসু। তিনি 1858 সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন এবং 1934 সালে মৃত্যুবরণ করেন। তিনি একজন পদার্থবিদ, জীববিজ্ঞানী এবং একই সাথে তিনি একজন উদ্ভিদ বিজ্ঞানী। তিনি পদার্থবিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর ছাত্র ছিলেন। তিনি প্রথম এই ধারণাটি দেন যে উদ্ভিদের প্রাণ রয়েছে। এটি আমরা সবাই জানি জগদীশ চন্দ্র বসুর যে আইডিয়াটি রয়েছে। এছাড়াও তিনি মিলিমিটার তরঙ্গ নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করেন। তিনি বিবিসির জরিপে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালিদের মধ্যে ষষ্ঠ ছিলেন, এবং তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আমরা খ্যাতনামা বাঙালি বিজ্ঞানীদের পরবর্তীতে একজন সমসাময়িক বিজ্ঞানী সম্পর্কে জানবো, যার নাম হচ্ছে আব্দুল্লাহ আল মুতি। আব্দুল্লাহ আল মুতি শরফুদ্দিন তিনি সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি বিজ্ঞান লেখক এবং শিক্ষাবিদ ছিলেন, এবং তিনি 1983 সালে আন্তর্জাতিক কলিঙ্গ পুরস্কার লাভ করেন, এবং তিনি 1998 সালে মৃত্যুবরণ করেন। এই খ্যাতনামা বিজ্ঞানীর কিছু বিখ্যাত গ্রন্থ রয়েছে, যেমন অবাক পৃথিবী, আবিষ্কারের নেশায়, বিজ্ঞান ও মানুষ, রহস্যের শেষ নেই। এই গ্রন্থগুলো তিনি রচনা করেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই নোবেল বিজয়ী বাঙালি এবং খ্যাতনামা বাঙালি বিজ্ঞানী সম্পর্কে বেশ কিছু তথ্যগণিক উপস্থাপন করলাম। আশা করি এই লেকচারটা শোনার পাশাপাশি তোমরা সবাই সে তথ্যগুলো নোট করে নিতে পারবে। আমরা আমাদের পরবর্তী বিখ্যাত ব্যক্তিবর্গের আলোচনায় চলে যাব। আমাদের পরবর্তী যে মানুষরা তারা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি খ্যাতনামা বাঙালি রাজনীতিবিদ এবং খ্যাতনামা বাঙালি সমাজসেবক ও সংস্কারক। আমরা প্রথমেই খ্যাতনামা বাঙালি রাজনীতিবিদদের আলোচনাটি করি। আমরা সবাই প্রথম মানুষটিকে চিনতে পারবো, এবং তিনি হচ্ছেন বাংলার বাঘ খ্যাত শেরে বাংলা একে ফজলুল হক। তিনি 1940 সালে লাহোর প্রস্তাব উত্থাপন করেন। শেরে বাংলা অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, এবং তার রাজনৈতিক দল কৃষক প্রজা পার্টি ছিল ব্রিটিশ শাসনামলে, এবং পাকিস্তান আমলে দলের নাম কৃষক শ্রমিক পার্টি নামকরণ হয়, এবং যুক্ত ফ্রন্টে ওটি কৃষক শ্রমিক পার্টি নামকরণ হয়। আমরা পরবর্তী যে ব্যক্তিটির নাম দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, এবং তিনি মজলুম জননেতা হিসেবে বিখ্যাত। তিনি ফারাক্কা লং মার্চ করেন 1976 সালের 16ই মে।
1957 সালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আওয়ামী নেতাদের সাথে যে মতবিরোধ হয় সেখান থেকে তিনি ন্যাপ প্রতিষ্ঠা করেন। 1957 সালে তিনি এটি প্রতিষ্ঠা করেন। এটি কাকমারি সম্মেলন পরবর্তীতে তিনি 1976 সালে টাঙ্গাইলের সন্তোষ নামক জায়গায় মৃত্যুবরণ করেন। আমাদের পরবর্তী যে ব্যক্তিটি আমরা দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী। সোহরাওয়ার্দী অবিভক্ত বাংলার শেষ প্রধানমন্ত্রী ছিলেন। তাকে বলা হয় গণতন্ত্রের মানসপুত্র। তিনি 1956 থেকে 57 সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি 1963 সালে লেবাননের বৈরুত নামক এলাকায় লেবাননের রাজধানী বৈরুতে তিনি মৃত্যুবরণ করেন। আমরা এর পরবর্তীতে দেখতে পাচ্ছি খ্যাতনামা বাঙালি সমাজসেবক এবং সংস্কারকের নাম। প্রথম যে ব্যক্তিটির ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যক্তিটি হচ্ছে রাজা রামমোহন রায়। তিনি ভারতবর্ষের প্রথম আধুনিক পুরুষ যিনি কিনা 1829 সালে সতীদাহ প্রথা উচ্ছেদ করেন। তিনি 1828 সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন এবং তিনি মুঘল সম্রাট দ্বিতীয় আকবর কর্তৃক তিনি রাজা উপাধি পান। এর পরবর্তীতে তার নাম হয় রাজা রামমোহন রায় এবং তিনি বিবিসির জরিপে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালিদের মধ্যে 10ম অবস্থানে রয়েছেন। এর পরবর্তীতে আমরা যে মানুষটির নাম দেখতে পাচ্ছি তিনি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই মানুষটি বাল্য বিবাহ ও বহু বিবাহ প্রথা রোধ করেন এবং তিনি 1856 সালে বিধবা বিবাহ আইন প্রবর্তন করেন। তিনি সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন এবং তিনি একই সাথে সংস্কৃত কলেজের মাধ্যমে অর্থাৎ এই সংস্কৃত কলেজ কর্তৃক তিনি বিদ্যাসাগর উপাধি পান এবং তিনি বিবিসির জরিপে সর্বকালের যারা শ্রেষ্ঠ বাঙালি রয়েছেন তাদের মধ্যে 8ম অবস্থানে ছিলেন। এবং এটি জেনে নেওয়া ভালো সেটি হচ্ছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রথা সংস্কার করে তার নিজের পুত্র নারায়ণচন্দ্রকে একজন বিধবার সাথী বিবাহ দেন। এর পরের মানুষটি হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন এবং এই মানুষটির নাম অনেকেই চিনেন। তিনি বিশিষ্ট দানবীর এবং বাংলার হাতেন তাই হিসেবে পরিচিত এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি হুগলি কলেজ ও হুগলি মাদ্রাসার প্রতিষ্ঠাতা। তিনি হুগলির ইমামবাড়িও প্রতিষ্ঠা করেন এবং তার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহসিন হল নামে একটি হলও রয়েছে। এর পরবর্তী বিখ্যাত ব্যক্তিবর্গ যাদের নিয়ে আমরা আলোচনা করব তারা হচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি খ্যাতনামা বাঙালি সাধক। আমরা প্রথম যে খ্যাতনামা বাঙালি সাধককে নিয়ে আলোচনা করব তিনি হচ্ছে লালন সাঁই বা লালন ফকির বলা হয়। তিনি একজন বাউল সাধক এবং মরমী কবি হিসেবে পরিচিত। তিনি 1774 সালে কুষ্টিয়ার কুমারখালীতে জন্মগ্রহণ করেন। তার গান প্রথম প্রকাশ করে রবীন্দ্রনাথ ঠাকুর প্রবাসী পত্রিকায়। তিনি 118 বছর বয়সে অর্থাৎ 1890 সালে তিনি মৃত্যুবরণ করেন এবং তিনি বিবিসির জরিপে শ্রেষ্ঠ বাঙালিদের মধ্যে তিনি ছিলেন 12তম অবস্থানে। তার বিখ্যাত অনেকগুলো জনপ্রিয় গান ছিল যেমন খাঁচার ভিতর, অচিন পাখি, কেমনে আসে যায় কিংবা জাত গেল বলে এই গানগুলো তিনি রচয়িতা ছিলেন। আমরা অবশ্যই তথ্য কণিকাগুলো নোট করে নেব কারণ আমরা কিন্তু বিস্তারিত তথ্যে যাচ্ছি না, আমরা সেই সকল তথ্যই আলোচনা করছি যে সকল তথ্য আমাদের ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের পরবর্তী খ্যাতনামা বাঙালি সাধক তিনি হচ্ছেন হাসন রাজা। তিনি একজন জমিদার ছিলেন এবং একই সাথে তিনি মরমী কবি। তিনি 1854 সালে সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন এবং 1922 সালে মৃত্যুবরণ করেন। হাসন রাজার পিতা ছিলেন সিলেটের জমিদার এবং তার খুব বিখ্যাত কিছু গ্রন্থ ছিল শৌখিন বাহার এবং ইয়াদগারে সহিফা এবং তার অনেকগুলো বিখ্যাত জনপ্রিয় গান ছিল যেমন লোকে বলে রে ঘর বাড়ি ভালা না আমার কিংবা মাটির পিঞ্জিরার মাঝে কিংবা রূপ দেখিলাম রে নয়ন রূপ দেখিলাম। এই ধরনের গানগুলোর রচয়িতা ছিলেন হাসন রাজা। আমরা এরপর যে ব্যক্তিগুলোর সম্পর্কে জানবো তারা হচ্ছেন খুবই সমসাময়িক যুগের অর্থাৎ 21শ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি বিজ্ঞানী, তাদের সম্পর্কে আমরা জানবো। প্রথম যে মানুষটিকে আমরা দেখতে পাচ্ছি এই মানুষটি হচ্ছেন জামাল নজরুল ইসলাম। তিনি 1939 সালে ঝিনাইদহে জন্মগ্রহণ করেন এবং 2013 সালে চট্টগ্রামে মৃত্যুবরণ করেন। তিনি একাধারে অধ্যাপক ছিলেন, পদার্থবিদ ছিলেন এবং জ্যোতির্বিদ ছিলেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে তিনি স্টিফেন হকিং এর একজন বন্ধু ছিলেন এবং তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তার কর্মস্থল ছিল। এর পরবর্তী যে মানুষটিকে আপনারা দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন ডাক্তার রফিকুল ইসলাম। তিনি 1936 সালে জন্মগ্রহণ করেন এবং 2018 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। তিনি এই কারণেই বিখ্যাত কারণ তিনি খাবার স্যালাইনের আবিষ্কারক ছিলেন এবং তিনি একাধারে চিকিৎসক ছিলেন এবং চিকিৎসা বিজ্ঞানীও ছিলেন। পরবর্তীতে আমরা যে মানুষটিকে দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন মাকসুদুল আলম। খুবই গুরুত্বপূর্ণ একটা মানুষ কারণ তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত গবেষক। তিনি 1954 সালে ফরিদপুরে জন্মগ্রহণ করেন এবং 2014 সালে যুক্তরাজ্যে অর্থাৎ ব্রিটেনে মৃত্যুবরণ করেন। তিনি বাংলাদেশের গবেষক ও জিন তত্ত্ববিদ। তিনি পাটের জিন আবিষ্কার করেন এবং তার কর্মস্থল ছিল জার্মানিতে, মালয়েশিয়াতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করেছেন। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি খ্যাতনামা বাঙালি চিত্রশিল্পীদের পরিচয়, যার প্রারম্ভিকভাবে আমরা জানবো এই মানুষটির নাম যাকে আপনারা দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। তিনি 1914 সালে কিশোরগঞ্জের কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন। তিনি চিত্রশিল্পের
খ্যাতির জন্য শিল্পাচার্য হিসেবে পরিচয় লাভ করেন এবং এই মানুষটি নামে সোনারগাঁওয়ে জয়নুল আবেদিন লোকশিল্প জাদুঘর রয়েছে। তিনি 1943 সালে দুর্ভিক্ষের ছবি এঁকে ব্যাপক খ্যাতি লাভ করেন। এছাড়াও এটি আমরা জেনে ফেলবো, এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ভর্তি পরীক্ষার্থীদের জন্য, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা হচ্ছে জয়নুল আবেদিন। ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদীর তীরে তার নামে একটি সংগ্রহশালা রয়েছে এবং তিনি 1975 সালের প্রথম 3 জাতীয় অধ্যাপকের একজন ছিলেন, যাকে কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত করা হয়। তার বিখ্যাত চিত্রকর্মগুলোর নাম হচ্ছে সংগ্রাম, ম্যাডোনা 43, মনপুরা 70, নবান্ন, সাঁওতাল রমণী ইত্যাদি। আমরা পরবর্তী যে মানুষের সম্পর্কে জানবো তার নাম হচ্ছে কামরুল হাসান। তিনি 1921 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন এবং তার চিত্রশিল্পের খ্যাতির জন্য তাকে পটুয়া হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। তিনি বাংলাদেশের বর্তমান জাতীয় প্রতীক এবং এই পতাকার রূপকার। তিনি জেনারেল ইয়াহিয়া খান এবং সামরিক শাসক এরশাদের মুখোশ এঁকে ব্যাপক খ্যাতি লাভ করেন বাংলাদেশে তৎকালীন সময়ে। তাকেও একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত করা হয় এবং তার যে বিখ্যাত চিত্রকর্ম রয়েছে তার মধ্যে 3 কন্যা, নাইয়র, এই জানোয়ারদের হত্যা করতে হবে, দেশ আজ বেহায়াদের খপ্পরে প্রভৃতি চিত্রকর্ম তিনি সম্পাদনা করেন। এর পরবর্তীতে আমরা সর্বশেষ যে চিত্রশিল্পীকে দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন শেখ মোহাম্মদ সুলতান বা SM সুলতান নামে যিনি পরিচিত। তিনি 1923 সালে নড়াইলে জন্মগ্রহণ করেন। তার পারিবারিক নাম ছিল লাল মিয়া। তিনি যশোরের নড়াইলে চারুপীঠ ও শিশু স্বর্গ নামে 2টি শিশু প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। তিনি একাধারে চিত্রকর্মর পাশাপাশি তিনি সুর ও বাঁশি সাধক ছিলেন এবং তাকে 1994 সালে মৃত্যু পরবর্তী সময়ে নড়াইলে সমাহিত করা হয়। তার বিখ্যাত চিত্রকর্মগুলো ছিল যেমন নদী পারাপার, চর দখল, শাপলা তোলা মাছ ধরা কিংবা হচ্ছে ধান মারাই ইত্যাদি হচ্ছে উল্লেখযোগ্য। আমরা এর পরবর্তীতে যে মানুষগুলোকে নিয়ে আলোচনা করব সেই আলোচনাটি হচ্ছে ঐতিহাসিক স্থান এবং দর্শনীয় স্থাপনা। এটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা এই বিষয়গুলোর মাধ্যমে আমাদের সর্বশেষ টপিক হচ্ছে এটি আমরা খুব মনোযোগ দিয়ে শুনবো, কারণ এখান থেকে মাস্ট প্রশ্ন আসেই এবং সেটি বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি, ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় তো অবশ্যই আসে। আমরা ঐতিহাসিক স্থান এবং দর্শনীয় স্থাপনার ক্ষেত্রে প্রাথমিকভাবে বৌদ্ধ বিহারগুলোর একটু পরিচিতি আমরা জেনে নিব। আমরা প্রথমে যে ছবিটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সোমপুর বিহার। আমরা একটু জেনে নিই এই সোমপুর বিহারের অবস্থানটি কোথায়। আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এই অবস্থানটি হচ্ছে নওগাঁ জেলার পাহাড়পুরে এবং এই সোমপুর বিহারটি রাজা ধর্মপাল নির্মিত বৌদ্ধ সভ্যতার সর্বশ্রেষ্ঠ বিহার হিসেবে অভিহিত করা হয়। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি শালবন বিহার এবং এই শালবন বিহারও খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার যে ছবিটি দেখতে পাচ্ছেন এর অবস্থানটি হচ্ছে কুমিল্লা জেলার ময়নামতিতে এবং এটি রাজাধিরাজ ভবদের দ্বারা তৈরি একটি প্রাচীন বৌদ্ধ বিহার। আমরা অন্য একটি ছবি দেখতে পাচ্ছি মহামুনি বিহার এবং আপনারা মহামুনি মন্দিরটি দেখতে পাচ্ছেন। এই মহামুনি বিহার কিংবা মন্দিরটি অবস্থিত হচ্ছে চট্টগ্রামের রাউজানে অর্থাৎ রাউজান নামক উপজেলাতে এবং এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী তীর্থস্থান হিসেবে পরিচিত এই মহামুনি মন্দিরটি কিংবা এই মহামুনি বিহারটি। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সীতাকোট বিহার। এটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্থাপনা এবং এই সীতাকোট বিহারটি অবস্থিত দিনাজপুরে এবং এটিকে বলা হয় বাংলাদেশের সবচাইতে প্রাচীন বৌদ্ধ বিহার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু কনফিউজড হতে পারেন, সোমপুর বিহার কিন্তু আমি যেটি বলেছিলাম সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিহার এবং সীতাকোট বিহার হচ্ছে প্রাচীন বৌদ্ধ বিহার। এই দুটি নিয়ে কনফিউশন রাখা যাবে না, ক্লিয়ার করে দিলাম আগেই। আমরা দেখতে পাচ্ছি রাজবন বিহার এবং এই রাজবন বিহার মূলত অনেকে মনে করেন প্রাচীন বৌদ্ধ বিহার, কিন্তু এটি আসলে 1977 সালে এই বৌদ্ধ বিহারটি প্রতিষ্ঠা করা হয় এবং বর্তমানে কিন্তু এই রাজবন বিহারের যে জায়গাটি রয়েছে সেটি কিন্তু বৌদ্ধদের একটি তীর্থস্থান বলা চলে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন ভাসু বিহার। ভাসু বিহার আরেকটি গুরুত্বপূর্ণ বিহার এবং এটি কিন্তু অবস্থিত হচ্ছে বগুড়া জেলায়, যেটি কিনা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রাচীন নিদর্শনও বটে, যেহেতু এটি প্রাচীন বৌদ্ধ বিহারের সাথে সম্পর্কিত। যদিও রাজবন বিহার এটি কিন্তু প্রাচীন বৌদ্ধ বিহার নেই, যেটি 1977 সালে প্রতিষ্ঠা। এই হচ্ছে মূলত প্রাচীন বৌদ্ধ বিহার। আমরা এই বৌদ্ধ বিহারগুলোর পাশাপাশি আর দুটি বিহার আমরা জানবো। একটির নাম হচ্ছে আনন্দ বিহার, যেটি এখানে উল্লেখ করেনি কিন্তু আমি বলে দিচ্ছি। এই আনন্দ বিহার এটিও অবস্থিত কুমিল্লা জেলার ময়নামতিতে এবং লালমাই পাহাড়ের পাদদেশে রাজা আনন্দদেব তিনি এই প্রাচীন বৌদ্ধ বিহারটি নির্মাণ করেন, আনন্দ বিহার নামক এই বিহারটি। এবং আরেকটি বিহার আমরা জানবো সেটি হচ্ছে জগদ্দল বিহার। এই জগদ্দল বিহারটি নওগাঁ জেলায় অবস্থিত এবং এটি এই জন্য গুরুত্বপূর্ণ কারণ পাল রাজারা ছিলেন, সেই পাল রাজাদের শাসনামলে নির্মিত এটি বৌদ্ধ বিহার, যেটি কিনা জগদ্দল বিহার হিসেবে খ্যাত।
আমরা বৌদ্ধ বিহারগুলোর পাশাপাশি ঐতিহাসিক স্থাপনা সম্পর্কেও আমরা জানবো পরবর্তীতে। আমাদের পরবর্তী আলোচনা আমরা চলে যাই। আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে স্থাপত্য নিদর্শনগুলো। আমরা এখন দেখব যে কি কি প্রাচীন স্থাপত্য নিদর্শন রয়েছে। প্রথম যে ছবিটি সেটা আপনাদের অনেকের কাছেই হয়তো বা পরিচিত, এটি হচ্ছে লালবাগ কেল্লা। এবং এই লালবাগ কেল্লা বা লালবাগ দুর্গ, এটির সম্পর্কে একটু আমাদের জেনে নেওয়া দরকার। এবং এর আদি নাম হচ্ছে আওরঙ্গাবাদ দুর্গ। সম্রাট আওরঙ্গজেবের যিনি পুত্র সুবেদার শাহজাদা আজম, তিনি এই দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। লালবাগ কেল্লাটি অসমাপ্ত, নির্মাণ কাজ এখনো শেষ করা হয়নি। এবং এই লালবাগ দুর্গটি হচ্ছে মুঘল আমলের অন্যতম কীর্তি, যেটি কিনা অনেক বিখ্যাত, এবং এটি বাংলাদেশের পুরনো ঢাকায় অবস্থিত। পুরনো ঢাকার আরেকটি গুরুত্বপূর্ণ স্থাপত্য হচ্ছে আহসান মঞ্জিল। এই ছবিটির সাথেও আপনারা অনেকেই পরিচিত, অনেকেই হয়তো এই জায়গাগুলোতে ভ্রমণও করতে গিয়েছেন। আহসান মঞ্জিল সম্পর্কে একটু জেনে নেই আমরা। আহসান মঞ্জিল হচ্ছে পুরাতন ঢাকায় বুড়িগঙ্গা নদীর তীরে ইসলামপুরে অবস্থিত, এবং এটি 1872 সালে ঢাকার নবাব আব্দুল গনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নামে এই আহসান মঞ্জিলটি গঠন করা হয়। অর্থাৎ আমরা আহসান মঞ্জিল এর নামকরণটিও জেনে গেলাম, যেটি আমাদের প্রাচীনতম একটি তথ্য, এবং এই প্রাচীন তথ্যটি আমাদের ভর্তি পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে আমরা যে স্থাপত্যটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কান্তজির মন্দির। অনেকেই হয়তো এখানে ভ্রমণ করতে গিয়েছেন। এটি দিনাজপুরে অবস্থিত, এবং এটি কি বলা হয় বাংলাদেশের প্রাচীনতম মন্দির, অর্থাৎ এটি সব থেকে প্রাচীন মন্দির দিনাজপুরের এই কান্তজির মন্দিরটি। এটি একটি বাংলাদেশের প্রাচীন স্থাপত্য কিংবা নিদর্শন কলার মধ্যে অন্যতম একটি নিদর্শন। পরবর্তীতে আমরা যেটি জানবো সেটা হচ্ছে ময়নামতি বিহার। ময়নামতি বিহার বাংলাদেশের অন্যতম প্রাচীন একটি ঐতিহ্য, এবং এই ময়নামতি বিহার সম্পর্কে আমরা জানবো যে কুমিল্লা শহরের অদূরে ময়নামতি নামক অঞ্চলে এটা অবস্থিত। এবং এই অঞ্চলটি অনেকগুলো ঐতিহাসিক স্বাক্ষরের প্রতীক, কারণ ময়নামতি হচ্ছে, এটাকে আপনারা বলতে পারবেন প্রত্নতাত্ত্বিক একটি আকর্ষণীয় স্থল। অর্থাৎ যারা কিনা প্রত্নতত্ত্ব নিয়ে গবেষণা করেন, প্রত্নতত্ত্ব নিয়ে পড়াশোনা করেন, তারা এই ময়নামতিতে বিভিন্ন সময় এখানে এসে খনন কার্য সম্পাদনা করেন। এবং এখানে একটি প্রত্নতাত্ত্বিক জাদুঘরও রয়েছে একই সাথে, যেটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জানা দরকার। এর পরবর্তীতে যে স্থাপনাটি রয়েছে সেটা হচ্ছে বড় কাট্টা। বড় কাট্টা এটি ঢাকায় চকবাজারে অবস্থিত, এবং এটি 1664 সালে নির্মাণ করা হয়। এটি নির্মাণ যিনি করেন তিনি হচ্ছেন শাহ সুজা। শাহ সুজা বড় কাট্টা নির্মাণ করেন। এটিতে, এই ভবনটিতে এখন বিভিন্ন অন্যান্য কাজকর্ম দ্বারা বা অন্যান্য প্রতিষ্ঠানগুলো ব্যবহার করছে, কিন্তু এই যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন পুরনো ঢাকায়, এটিই মূলত বড় কাট্টা। এরপর সর্বশেষ যে বিষয়টি, এটা হচ্ছে ওয়ারী বটেশ্বর। খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওয়ারী বটেশ্বর হচ্ছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ক্ষেত্রে অন্যতম। ওয়ারী বটেশ্বর হচ্ছে নরসিংদীর বেলাব উপজেলায় অবস্থিত দুটি পাশাপাশি গ্রাম, একটি হচ্ছে ওয়ারী এবং আরেকটা হচ্ছে বটেশ্বর। অর্থাৎ দুটি কিন্তু এক এলাকা না, ওয়ারী আলাদা এবং বটেশ্বর আলাদা, এটা একটু আমাদের জেনে নিতে হবে। এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে, এবং এখানে আসলে প্রত্নতাত্ত্বিক খনন কার্য সম্পাদনা করা হয় বিভিন্নভাবে। এছাড়াও আমরা আরো কিছু ঐতিহাসিক স্থান সম্পর্কে জেনে নিই, যেমন মহাস্থানগড়, যেটি কিনা বগুড়া জেলায় অবস্থিত। মৌর্য এবং গুপ্ত বংশের একটি প্রাদেশিক রাজধানী ছিল, এবং যেখানে কিনা ঐতিহাসিক সভ্যতার বহু নিদর্শন পাওয়া গিয়েছে। এছাড়াও দক্ষিণ তালপট্টি দ্বীপ একটি গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে কিনা বাংলাদেশের সাতক্ষীরার সীমান্ত নদী হারিয়াভাঙ্গা তার মোহনা একটি দ্বীপ জেগে ওঠে, এবং ভারতে এই দ্বীপটির নাম পূর্বাশা বা নিউমুর, এবং যার আয়তন হচ্ছে 8 বর্গ কিলোমিটার। কিন্তু আসলে দক্ষিণ তালপট্টি দ্বীপটি বর্তমানে নেই, এটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়াও সেন্ট মার্টিন দ্বীপ, আমরা অনেকেই ভ্রমণ করতে যাই সেন্ট মার্টিন দ্বীপে, আমরা অনেকেই জানি এখানে অন্য নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা, সেটি কিনা বাংলাদেশের মূল স্থলভাগ থেকে বিচ্ছিন্ন, এবং টেকনাফ থেকে প্রায় 35 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের বিক্ষুব্ধ তরঙ্গমালার উপর জেগে থাকে একটি দ্বীপ, এবং এটি প্রবাল পাথর দিয়ে গড়ে ওঠা এই দ্বীপে জনসংখ্যা প্রায় 3,500। অবশ্যই দ্বীপবাসীর যে 90% তারা মৎস্যজীবী, এবং তাদের একমাত্র জীবিকাই হচ্ছে মাছ শিকার। আমরা সোমপুর বিহার সম্পর্কে জেনেছি একটু আগে। আমরা গান্ধী আশ্রম সম্পর্কে জেনে নিই, যেটি কিনা নোয়াখালী জেলার জয়াক বাজার নামক স্থানে অবস্থিত। এবং অহিংস নীতির প্রবর্তক যিনি মহাত্মা গান্ধী, তিনি 1945 থেকে 47 সালে এখানে এসেছিলেন শান্তির বাণী প্রচারের জন্য। চট্টগ্রামের মেরিন একাডেমি কিংবা নৌ প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে জলদিয়াতে। এই জলদিয়া নামক স্থাপনাটিও বা যে স্থাপনাটি আমাদের জেনে নেওয়া দরকার। একই সাথে আমরা এটিও জেনে নেব মহেশখালী, যেটি কক্সবাজার জেলার অন্তর্গত। আমরা অনেকেই সেখানে হয়তো বা ঘুরতে গিয়েছি। আমরা যারা ঘুরতে গিয়েছি, যারা ভ্রমণ পিপাসু, তারা অনেকেই জানবো এটা বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী, এবং এটি শুটকি মাছ ও মিঠা পানির জন্য বিখ্যাত, এবং এখানে হরিণ প্রজনন কেন্দ্রও রয়েছে। রামু নামক একটি জায়গা কক্সবাজার জেলা, আমরা অনেকেই রামুর নাম শুনেছি আমাদের বিভিন্ন পেপার পত্রিকায় বৌদ্ধ মন্দিরের কথায়।
এবং এটি কক্সবাজার জেলায় অবস্থিত এবং রামু রাবার চাষের জন্য বিখ্যাত। একটি পুরাতন বৌদ্ধ মন্দির রয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর 10ম ক্যান্টনমেন্ট এখানে অবস্থিত। আপনারা কিছুক্ষণ আগে এই বড় কাটরা সম্পর্কে জানলেন, এছাড়াও কিন্তু ছোট কাটরা নামেও আরেকটি নিদর্শন রয়েছে যেটা একই সাথে চকবাজারে অবস্থিত এবং এটিও 1664 সালে শায়েস্তা খান নির্মাণ করেন। বড় কাটরার একটু পাশেই ছোট কাটরা অবস্থান রয়েছে। এছাড়াও কোটিবর্ষ নামক একটা প্রাচীন শহর রয়েছে যেটি দিনাজপুর জেলার বানগড় নামক গ্রামে অবস্থিত এবং এই শহরের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের ভারতের উপকূলীয় জায়গাতে বা অর্থাৎ সীমান্ত জায়গাটিতে। এছাড়াও কুমিল্লা জেলার 14গ্রাম উপজেলায় একটা বৃহৎ অনাবিষ্কৃত প্রত্নতাত্ত্বিক স্থান রয়েছে যার বেশিরভাগ ধ্বংসাবশেষ হচ্ছে বৌদ্ধ আমলের এবং পণ্ডিতগণ মনে করেন এই নিদর্শনগুলো যেগুলো হারিয়ে যাচ্ছে সেগুলো 7ম শতকে যে সমতট ছিল সেই সমতটের রাজধানী ছিল খাদগা, ওই সমতটের রাজধানীর প্রত্নতাত্ত্বিক স্থান। এরকম আরো অসংখ্য এই ধরনের ঐতিহাসিক স্থান এবং দর্শনীয় স্থাপনা রয়েছে এবং এই স্থাপত্য ও নিদর্শন থেকে অবশ্যই বিশ্ববিদ্যালয় গড়তে প্রশ্ন থাকবে। বিশেষ করে আমি একটু মেনশন করে নিই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবশ্যই প্রত্নতত্ত্ব বিভাগ অর্থাৎ সি ইউনিটে এই প্রশ্নগুলো অনেক বেশি রিপিট হয়, বি ইউনিটেও এই প্রশ্নগুলো রিপিট হয়। দয়া করে আপনারা এই প্রশ্নগুলোকে খুব মনোযোগ দিয়ে পড়ে ফেলবেন, এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের লেকচারের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একটু খেয়াল করবো এখন যে এই যে আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, এই আলোচনার ভিত্তিতে বিগত বছরে কি কি প্রশ্ন চলে এসেছে যার সাপেক্ষে আমরা আমাদের আলোচনাগুলো সন্নিবেশিত করেছি এতক্ষণ ধরে। পূর্ববর্তী বছর আমরা দেখতে পাই বার্ডের প্রতিষ্ঠাতা কে, এটা ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটে এসেছে। আমরা অ্যান্সারটি জেনে নিই, ইনি হচ্ছে আক্তার হামিদ খান সিদ্দিকী, ইনি হচ্ছে বার্ডের প্রতিষ্ঠাতা। আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেমন কান্দুজির মন্দির কোথায় অবস্থিত, এটি ঢাকা ইউনিভার্সিটিতে 2বার এসেছে, জগন্নাথ ইউনিভার্সিটি এসেছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিটে 2013 সালে এসেছে। আমরা সবাই জানি কান্তজির মন্দির দিনাজপুরে অবস্থিত। এছাড়া ওখানে রয়েছে লালবাগ কেল্লার আদি নাম কি, আমরা কিছুক্ষণ আগে সেটি জেনেছি যেটি ঢাকা ইউনিভার্সিটিতে 2বার এসেছে ডি ইউনিট এবং বি ইউনিটে। লালবাগ কেল্লার আদি নাম হচ্ছে আওরঙ্গাবাদ দুর্গ। বিজ্ঞানী ডক্টর মাকসুদুল আলম কি আবিষ্কার করেন, এটিও ঢাকা ইউনিভার্সিটিতে 2বার এসেছে 2013 এবং 10 সালে এবং জগন্নাথও 2012 সালের ডি ইউনিটে এসেছে এবং এর উত্তরটি হচ্ছে তিনি পাটের জিন আবিষ্কার করেন। ময়নামতিতে কোন সভ্যতা নিদর্শন রয়েছে, এটিও ঢাকা ইউনিভার্সিটিতে 2বার এসেছে। আমরা সবাই জানি বৌদ্ধ সভ্যতা অর্থাৎ বৌদ্ধ যে বিহার সেই বৌদ্ধ বিহারের নিদর্শনটি রয়েছে। সর্বশেষ প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোথায় আবিষ্কৃত হয়েছে, যেটি ঢাকা ইউনিভার্সিটিতে 2বার এসেছে এবং 2010 পর্যন্ত এবং বর্তমান পর্যন্ত অবস্থায় সর্বশেষ প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কৃত হয়েছে উয়ারি বটেশ্বর, যেটা আমরা একটু আগে জানলাম, এটি আবিষ্কৃত হয়েছে। উত্তরা গণভবন কোথায় অবস্থিত, এটি নাটোরে অবস্থিত, যেটি জগন্নাথ ইউনিভার্সিটিতে ডি ইউনিট এসেছে। অ্যান্ড লাস্টলি বেদান্ত গ্রন্থ ও বেদান্ত সার কার রচনা, এবং এই রচনাটি হচ্ছে রাজা রামমোহন রায়। এটি 39তম বিসিএসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। তো এই হচ্ছে মূলত বাংলা সাহিত্য থেকে শুরু করে বিভিন্ন খ্যাতিমান নাট্যকার, বাংলাদেশের চলচ্চিত্র, শিল্প সংস্কৃতি কিংবা ঐতিহাসিক স্থান এবং দর্শনীয় স্থাপনা কেন্দ্রিক আমাদের আজকের লেকচার। আমাদের এই আজকের লেকচারটি খুবই গুরুত্বপূর্ণ এই অর্থে, কারণ এখান থেকে অনেক বেশি প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনেকবার করে চলে আসে। সুতরাং আমরা একটু মনোযোগ সহকারে এই প্রশ্নগুলো পড়ব। খুব ভালো হয় যেভাবে করে স্লাইডে মানচিত্র বা ছবিগুলো উল্লেখ করা ছিল, আপনারা যদি পড়াশোনার কালীন অবস্থায় যদি একবার এই স্থাপনাগুলোর ছবি দেখে পড়তে পারেন, এটি খুব সম্ভবত খুব ভালো মনে থাকবে, কারণ এই ছবিটি ভিজুয়ালাইজ করতে পারলে তথ্যগুলো মনে রাখা অনেক সহজতর। তো এই হচ্ছে মূলত আমাদের আজকের লেকচার। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য, আজকের লেকচারটি শোনার জন্য। ইনশাল্লাহ পরবর্তী লেকচারে আবার আপনাদের সামনে উপস্থিত হব ভিন্ন কোনো টপিকের মাধ্যমে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 10 মিনিট স্কুলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।